নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। বাংলাদেশের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার সরকার তৈরি হয়েছে। কথা আছে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে যাতে নির্বাচিত সরকারের হাত গঠন করে তার হাতে ক্ষমতা দেয়া। 5 আগস্টে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে এসেছেন। প্রায় তখন থেকে ক্ষমতা সেনাবাহিনীর হাতে, কিন্তু দেশে যে অরাজক অবস্থা তৈরি হয়েছিল তার কোনো উন্নতি হয়নি। ডাকাতি, লুট, খুন, হিন্দুর মন্দির ভাঙা এসব বিরাটভাবেই চলছে। দেশে পুলিশ নেই, পুলিশ প্রশাসন বলে কোনো বস্তু সেখানে নেই। যদিও এখানে আমাদের যে সরকার, কেয়ারটেকার সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি পুলিশকে একটা ডেডলাইন দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ যদি জয়েন না করে কাজে, তাহলে মনে করা হবে তারা কাজ ছেড়ে দিয়েছে। এই কেয়ারটেকার সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেওয়ার আগে এবং ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন তার কথা না শুনলে তিনি চলে যাবেন, দায়িত্বে থাকবেন না। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না দেখেও এখন কিন্তু ক্ষমতা ছাড়ার কথা বলছেন না। অবশ্য সবে তো 8-10 দিন হলো, এখনো সময় দেয়া উচিত তাকে। সে নয় হলো, কিন্তু ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ, কাঁচামালের অভাবে বাংলাদেশের বস্ত্রশিল্প প্রায় ডকে ওঠার জোগাড়। একই অবস্থা সব দিকে। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বদলে বাংলাদেশ সরকারের বর্তমান মাথারা, এমনকি খোদ ইউনূস সাহেবও মাঝে মধ্যে ভারতকে ঠেস দিয়ে গরম কথা বলে নিজেদের জাহির করার চেষ্টায় ব্যস্ত হয়েছে। মনের কথা হয়তো এগুলো নাও হতে পারে, কারণ গ্যালারির দিকে তাকিয়ে তো তাদেরকে কথা বলতেই হবে। কিন্তু ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে একবার নয় 10 বার ভাবা উচিত ছিল মোহাম্মদ ইউনূস এবং তার সতীর্থদের। কেননা ভারতের যে জিও পলিটিক্যাল অবস্থান, তাতে আশপাশের দেশগুলোকে ভারতের ওপরে নির্ভর করে চলতে হবে। ভারতের সঙ্গে ঝামেলা করে কেউ টিকতে পারবে না। তার সব থেকে কাছাকাছি প্রমাণ তো দেখেছেন যে মালদ্বীপ, এবং তারপরে তার সাথে আবার শ্রীলঙ্কাও তো আর কিছুদিন আগে দেখেছেন। যদি ভারত তার জায়গায় স্ক্রু টাইট দিতে শুরু করে তাহলে সবার অবস্থাই খারাপ হবে। খবর আসছে সেই স্ক্রু টাইট দেওয়ার কাজও বাংলাদেশের ক্ষেত্রে শুরু করেছে ভারত। তবে প্রথমটাই জোরালো ভাবে নয়, হালকা ভাবে। এরকমই একটি ব্যাপার হলো বাংলাদেশ পাওয়ার বা ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে। বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় 2000 মেগাওয়াট পাওয়ার কেনে। এই পাওয়ার যায় মুখ্যত ঝাড়খণ্ডের গোড্ডা জেলার মতিয়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আদানির যে পাওয়ার প্রজেক্ট আছে সেখান থেকে। বহরমপুর, ভেড়াপাড়া ট্রান্সমিশন লাইন দিয়ে এই পাওয়ার চলে যায়। এছাড়া বাংলাদেশে ভারত পাওয়ার সাপ্লাই করে ত্রিপুরা, কুমিল্লা যে গ্রিড ইন্টারকানেকশন আছে সেখান দিয়েও। অথচ বাংলাদেশ দাবি করে থাকে যে বিদ্যুৎ উৎপাদনে তারা নাকি স্বাবলম্বী। তাদের দাবি তাদের মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা নাকি 18,000 মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎ তাদের চাহিদা মিটিয়েও অনেকটাই উদ্বৃত্ত থাকে। হিসেবটা এরকম, পিক সিজনে বাংলাদেশের প্রয়োজন 13,000 মেগাওয়াট। তাহলে তো হিসাব মতো তাদের অনেক বেশি বিদ্যুৎ থাকে, কারণ তাদের মোট উৎপাদন তারাই বলেছে 18,000 মেগাওয়াট।
তাহলে এই যে 5000 মেগাওয়াট তাদের উদ্বৃত্ত থাকে, তবু কেন ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনে তারা? বাংলাদেশের ভারত বিরোধীরা বেশ কিছুদিন ধরে দাবি তুলছে এই বিদ্যুৎ আমদানি বন্ধ করো। হাসিনা সরকার রাজি হয়নি, কান দেয়নি সে কথায়। কারণটা খুব পরিষ্কার, বাংলাদেশে বিদ্যুৎ তৈরি হয় ডিজেল এবং গ্যাস থেকে। এর জন্য তাদের উৎপাদন খরচ যদি আমি গড় করি কমপক্ষে 17 টাকা প্রতি ইউনিট। আর ভারতে পাওয়ার জেনারেশন হয় মুখ্যত কয়লা থেকে, উৎপাদন খরচ অনেক কম। ভারত বাংলাদেশকে বিক্রি করে যে পাওয়ার, আদানি তার ওখান দিয়ে অন্য জায়গা থেকেও, তার দাম হচ্ছে 6 টাকা ইউনিট। আর বাংলাদেশে তারা নিজেরা যদি তৈরি করতে যায় তো তাদের গড় খরচ কত পড়ে? গড় খরচ পড়ে 17 টাকা প্রতি ইউনিট। মানে 3 ভাগের প্রায় 1 ভাগ টাকাতেই এরা কিনছে। বাংলাদেশ আবার এর পরেও, বাংলাদেশ কিছুদিন আগে দাবি করেছিল আদানির কাছে যে বিদ্যুতের দাম আরো যদি তাদেরকে কিছুটা সস্তা করে দেওয়া যায়। এই সস্তা বিদ্যুৎ নিয়ে তাদের বস্ত্র শিল্প এগিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে কম্পিট করে বরং ভারত পিছিয়ে পড়ছে তাদের কাছ থেকে। ভারত থেকে কটন নিয়ে যাচ্ছে, তুলো নিয়ে যাচ্ছে, তাদের বস্ত্র শিল্প তৈরি হচ্ছে, আর ভারত পিছিয়ে যাচ্ছে। তো তার একটা বড় কারণ এই কম দামের বিদ্যুৎ। বাংলাদেশ দাবি করেছিল বিদ্যুতের দাম কমাতে এবং রাজিও নাকি হয়েছিলেন আদানি, অন্তত সংবাদপত্রে যে খবর পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে ওলট পালট, এটা সব হিসাব উল্টে পাল্টে দিয়েছে। দুদিন আগে ভারতের ইন্টারনাল পাওয়ার মিনিস্ট্রি দেশের পাওয়ার এক্সপোর্ট রুলস 2018 তাতে ব্যাপক পরিবর্তন এনেছে। পাওয়ার এক্সপোর্ট রুলসে নতুন নির্দেশে বলা হয়েছে দেশের চাহিদা মেটার পর যে পাওয়ার এক্সপোর্ট করার কথা ভাবনা চিন্তা করা যাবে। আদানিকে সরকার বলে দিয়েছে বাংলাদেশে পাওয়ার পাঠানো, বিদ্যুৎ পাঠানোটা সেটা আগে দেশের ব্যবস্থাটা দেখা হবে, এখানে দরকার মিটিয়ে বেশি থাকলে তবে দিতে পারবে, তার আগে নয়। আদানি পাওয়ার কোম্পানির কাছে এটা ছাড়াও বাংলাদেশের বিদ্যুতের দাম হিসেবে প্রচুর টাকা বাকি পড়ে গেছে। সেই টাকাটা আদায় কবে হবে তারও কিন্তু ঠিক নেই, কারণ এই পেমেন্ট হবে বিদেশি মুদ্রায়, ডলারে, এবং ডলারে এই যে মুদ্রায় যেটা দিতে হবে, বাংলাদেশের ডলার ভাড়ার প্রায় খালি এখন। সুতরাং বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ। বাংলাদেশের মানুষ যে খুব একটা ভেবে চিনতে ভারতের বিরোধিতায় নেমেছে তা মনে হয় না। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের কি হাল হয়েছিল সে ব্যাপারে একটু পড়াশোনা করে যদি নামতো বাংলাদেশিরা ভালো করত। এ তো সবই শুরু, ট্রেলার সবে চালু হয়েছে, পিকচার আভি বাকি হ্যায়। নোবেল জয়ী ইউনূস সাহেব 3 মাস পর চলে গেলে আরো কি দিন আসবে বাংলাদেশিদের সামনে ঈশ্বর জানেন। আজ এই পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে আমরা সবসময় ক্যালকাটা চ্যানেল তারা খবর দিয়ে যাবে। আপনাদের যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলের লিংক শেয়ার করুন আপনাদের পরিচিত জনদের কাছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।